হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে কোচবিহার পঞ্চনম্বর ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিকা। ঠিক আছে, টিকা কিসের টিকা? শ্রীকৃষ্ণ বিজয়। দেখো বড় বড় করে কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখা আছে স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে এই সম্পর্কে যে আজকের ক্লাসের টিকা যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে আলোচনার বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। প্রথমে দেখো কি বলছে, এই যে শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে, ঠিক আছে, এই গ্রন্থটা আমরা দেখবো গুণরাজ খাঁ, তার সঙ্গে মালাধর বসু, তার সঙ্গে মালাধর বসুর যে অমল কালজয়ী অনুবাদ, সেই কাব্যগ্রন্থ কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, দুটা নাম কিন্তু আসলেও, গুণরাজ খাঁ আর মালাধর বসু। ঠিক আছে, শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে গ্রন্থটির রচয়িতা। দেখো এক এক করে আমরা জেনে নিচ্ছি এখানে আরো ডিটেইলসে গ্রন্থ পরিচয় আর উৎস সম্পর্কে। দেখো প্রথমে গ্রন্থাগার আমরা দেখতে পাচ্ছি গুণরাজ খাঁ। তো শ্রীকৃষ্ণ বিজয় যখনই উঠে আসছে তখনই আমরা গ্রন্থাগারের নাম সবার আগে যেটা মনে রাখবো সেটা হচ্ছে গুণরাজ খাঁ। উপাধিধারী বিশিষ্ট মধ্যযুগীয় মালাধর বসু। তো এই যে একটুক্ষণ আগে দুটা নাম যে বললাম, এটা কিন্তু আলাদা না। এই গুণরাজ খাঁরই কিন্তু উপাধি হচ্ছে মালাধর বসু, যিনি শ্রীকৃষ্ণ বিজয় যে গ্রন্থটা যে রয়েছে এই গ্রন্থের অনুবাদ করেন বা গ্রন্থাগার আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে গ্রন্থরূপ এটা দেখতে পাচ্ছি আমরা, এটি মূলত ভাগবতের একটি অত্যন্ত সফল ও মননশীল অনুবাদ কাব্যগ্রন্থ, যেখানে প্রকাশকাল ও রচনাকালের মধ্যেও দেখে নেবো আমরা 1473 খ্রিস্টাব্দ থেকে 1480 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এই কাব্যটি রচিত হয়। ঠিক আছে, এবং মূল রস যে রয়েছে এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মূল রস কি? যেখানে তত্ত্বকথার চেয়ে ভক্তি এবং লৈকিক রসকে কবি কাব্যে বেশি প্রাধান্য দিয়েছে। তাহলে তত্ত্বকথার থেকে ভক্তি আর লৈকিক রস এটাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়েছে গুণরাজ খাঁ তার এই শ্রীকৃষ্ণ বিজয় যে কাব্যগ্রন্থ যে রয়েছে এই কাব্যগ্রন্থের মধ্যে। ঠিক আছে, তাহলে এক এক করে এর প্রকাশকাল, গ্রন্থ রূপ কি, এর ভাগ কতটা রয়েছে, কি বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। এরপরে দেখো কি বলছে, কাব্যের মূল বিষয়বস্তু আর খণ্ডসমূহ। তো এই যে কাব্যটা যে বললাম শ্রীকৃষ্ণ বিজয়, এই কাব্যকে তিনটি ভাগে বিভক্ত করা আছে। প্রথমে রয়েছে আদি খণ্ড, তারপরে রয়েছে মধ্যখণ্ড, তারপরে রয়েছে অন্তখণ্ড। যেখানে আদি খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের মধুর ও লীলাময় বৃন্দাবন লীলা অত্যন্ত চমৎকার ভাবে ফুটিয়েছে এবং বাৎসল্য রস সহ এই খণ্ডে ফুটিয়ে তোলা হয়েছে। তার মানে বৃন্দাবন লীলা যেখানে বাৎসল্য রস, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে আদি খণ্ডের মধ্যে। অন্তখণ্ডের মধ্যে কি পাবো আমরা? শ্রীকৃষ্ণের কংসবধের শৌর্য এবং তার সঙ্গে বীরগাথা সহ কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব প্রস্তুতি, মথুরা লীলা মানে যেখানে কৃষ্ণ কংসকে বধ করতে চলে যায়, সেই যে মথুরা লীলা, সেটা আমরা কোথায় পাবো? মধ্যখণ্ডের মধ্যে। এবার সব শেষে চলে আসছি অন্তখণ্ড। এই অন্তখণ্ডের মধ্যে কি আছে? দেখো অন্তখণ্ডের মধ্যে বলছে শ্রীকৃষ্ণের মহিমান্বিত রাজকীয় দ্বারকা লীলা যে আছে, সেই দ্বারকা লীলা এবং লীলা অবসানের শেষে মানবীয় উপাখ্যান এই খণ্ডে নিখুঁত ভাবে উপস্থাপন করা রয়েছে। ঠিক আছে, এই তিনটা খণ্ডের মধ্যে তিনটা ভাগে ভাগ করে কিন্তু দিয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ বিজয় যে কাব্য রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তারপরে দেখো কাব্যের যে ভাবানুবাদ সেই সম্পর্কে আমরা দেখিনি। কাব্যের অনন্য ও অভিনবত্ব যে রয়েছে, সবার প্রথমে চলে যাচ্ছে সরল ভাবানুবাদে, যেখানে ব্যাসদেবের ভাগবতের 12টি স্কন্ধের বহু জটিল তত্ত্বকথা জুড়ে দিয়েছিল, কিন্তু মালাধর বসু কি করলেন, সেই জটিলতার পথে না হেঁটে সাধারণ বাঙালির জন্য সহজ সরল ভাষায় প্রধানত দশম, একাদশ, দ্বাদশ খণ্ডে চমৎকার অনুবাদ করেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি জটিল জিনিসটাকে খুব সুন্দর সহজ সরল ভাবে সেটা ভাবানুবাদ করে। তারপরে লৈকিক ও সামাজিক ছোঁয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি এই কাব্যটা যে রয়েছে, এই কাব্যটার মধ্যে আরো সুষমাখণ্ডিত সুখ পাঠ্য করতে কবি ভাগবতের বাইরে গিয়ে দান লীলা, তার সঙ্গে নৌকা লীলা মানে নিজে কিন্তু নতুন জিনিসগুলো কিন্তু জুড়ে দিল, যেখানে এর মতো লৈকিক তত্ত্বের অবতারণা ঘটিয়েছেন যা তৎকালীন বাংলার সমাজ জীবনের বাস্তবতার খুব কাছাকাছি ছিল। ঠিক আছে, এবার খুব সুন্দরভাবে কিন্তু তার যে তার যে আর কি শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু তার প্রতিভা কিন্তু তিনি প্রকাশ করেছেন এই গ্রন্থের মধ্যে। যেখানে ঐতিহাসিক গুরুত্ব আমরা দেখিনি শ্রীকৃষ্ণ বিজয় এই গ্রন্থটি কি বলছে, মালাধর বসু শ্রীকৃষ্ণকে বলেন যে নন্দের নন্দন মোর প্রাণনাথ,
এই পরম ভক্তিভাবের প্রকাশ শ্রী চৈতন্যদেবের অন্তর স্পর্শ করেছিল। মানে এই যে আর কি খুব সুন্দরভাবে তার যে ভক্তিবাদ, সে যে ভক্ত, সেই ভক্তির প্রকাশ কিন্তু এই লাইনটা দিয়ে খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন, যা কবিকে প্রভুত্ব সম্মান এনে দিয়েছিল, যে নন্দের নন্দন মোর প্রাণনাথ। ঠিক আছে, তারপরে বাঙালি জাতীয় জীবনে আশার আলো ছিল এই গ্রন্থ, যেখানে আমরা দেখতে পাচ্ছি তুর্কি আক্রমণে বিধ্বস্ত, হতাশ ও পলায়নমুখী যে বাঙালি জাতি, সেই জাতীয় জীবনকে পুনরুজ্জীবন করতে শ্রীকৃষ্ণের এই ঐশ্বর্যময় লড়াকু শক্তিকে ফুটিয়ে তোলেন, যেখানে মরাগাঙ্গের জোয়ার এনে সমাজের সাহসী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন। তার মানে আমরা বলতে পারছি যে সমাজে একটা বিপর্যয় চলছিল, যেখানে তুর্কি আক্রমণে একটা বড় ঝড় গেল, তো মানুষকে একটা জিনিসকে কেন্দ্র করে তো বেঁচে থাকতে হবে, তো সেটাই আমরা দেখলাম মেন আর প্রধান উৎস কিন্তু হয়ে উঠলো তার এই কাব্যগ্রন্থটা, যেটাকে কেন্দ্র করে কিন্তু বাঙালি সমাজ বা তাদের জীবনে একটা কি মূল লক্ষ্য হয়ে কিন্তু দাঁড়ালো, মানে আশার আলো আমরা বলতে পারি। ঠিক আছে, দেখো তাহলে পুরো ডিটেলসে কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় যে কাব্যগ্রন্থ যে টিকার যে রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পের নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।